আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এই টার্গেট প্লাস বেসের সাথে যুক্ত আছো এবং যারা এখনো যুক্ত হওনি, তাদের সবার উদ্দেশ্যে আমাদের আজকের এই ক্লাস। আমাদের এই ক্লাস এইচএসসি পরীক্ষা 2025 শুরু হওয়ার পূর্ব পর্যন্ত চলবে। আমাদের এই কোর্সে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট 45টি ক্লাস থাকছে। সেই সাথে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে দুটি করে মোট 4টি সিকিউ সলভ ক্লাস এবং 4টি এমসিকিউ সলভ ক্লাস, এবং প্রতিটি ক্লাসের শেষে ক্লাসে যা পড়ানো হবে তার সব কিছু নোট আকারে তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাবে, এবং তোমরা চাইলে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও পরবর্তীতে দেখতে পাবে। তোমরা যারা 2025-এর এইচএসসি পরীক্ষার্থী, তারা চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারো। আমার দৃঢ় বিশ্বাস, তোমরা যদি এই কোর্সে অংশগ্রহণ করো তাহলে প্রত্যেককেই এ প্লাস পাবে ইনশাআল্লাহ। তো চলো আজকের এই ক্লাসটি আমরা শুরু করি। আজকের আমাদের এই ক্লাসটি হলো অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। আজকের ক্লাসে আমরা এই টপিকসগুলো সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ অর্থনীতির সংজ্ঞা থেকে শুরু করে সবকিছু। 1776 সালের পূর্বে অর্থনীতি বিষয় সম্পর্কে কোনো ধারণা ছিল না, কারোই কোনো ধারণা ছিল না। তো অর্থনীতি শব্দটি সর্বপ্রথম গ্রিক শব্দ ও ইকোনমিয়া থেকে উৎপত্তি হয়, আর এই গ্রিক শব্দ ও ইকোনমিয়া এর অর্থ হলো গৃহস্থ পরিচালনা। তাই এরিস্টটল সর্বপ্রথম অর্থনীতিকে গৃহস্থ পরিচালনা সংক্রান্ত বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন। তাহলে অর্থনীতি শব্দের উৎপত্তি হলো গ্রিক শব্দ ও ইকোনমিয়া থেকে, আর এই ও ইকোনমিয়া শব্দটির অর্থ হলো গৃহস্থ পরিচালনা। তাই এরিস্টটল সর্বপ্রথম অর্থনীতিকে গৃহস্থ পরিচালনার বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন। বাণিজ্য বিষয়টি অর্থনীতির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও 1776 সালের পূর্বে বাণিজ্য থেকে যে অর্থনীতির সৃষ্টি হবে বা বাণিজ্য যে অর্থনীতির অন্তর্ভুক্ত, সেটি সর্বপ্রথম অ্যাডাম স্মিথ 1776 সালে আমাদেরকে ধারণা দেন। অ্যাডাম স্মিথ সর্বপ্রথম এই বাণিজ্য সম্পর্কিত একটি বই লিখেন। বাণিজ্য কি? অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য। তো আমাদের ইতিহাসে আমরা দেখি যে নেদারল্যান্ডের অধিবাসীদেরকে ডাচ বলা হয়। ডাচরা বাণিজ্য করতে বিভিন্ন দেশে যেত। এরপরে পর্তুগিজরাও বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশে গমন করে। তো এইভাবেই এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য শুরু হয়। তো এই যে এক দেশের সাথে আরেক দেশের যখন বাণিজ্য হয়, তখন দু দেশই লাভবান হয়। যে দেশ বাণিজ্য করে সেই দেশও লাভবান হয়, অর্থাৎ যে দেশ ক্রয় করে সেই দেশও লাভবান হয়, এবং যে দেশ বিক্রয় করে সেই দেশও লাভবান হয়। তো এই বিষয়টি সর্বপ্রথম উপলব্ধি করেন অ্যাডাম স্মিথ। এজন্য অ্যাডাম স্মিথ 1776 সালে এই বাণিজ্য সংক্রান্ত একটি বই লিখেন, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত একটি বই লিখেন, যে একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্য হলে কিভাবে দুটি দেশ লাভবান হতে পারে। তিনি সর্বপ্রথম ওয়েলথ অব নেশন নামে একটি বই লিখেন, আর এই বইটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এজন্য অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। তো অ্যাডাম স্মিথ তার এই বইয়ে অর্থনীতিকে সর্বপ্রথম সম্পদের বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন। তো আমরা দেখলাম যে এরিস্টটল সর্বপ্রথম অর্থনীতিকে গৃহস্থ পরিচালনার বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন, অর্থাৎ বাসগৃহে মানুষ যা কাজ করে সেই কাজগুলোই হবে অর্থনীতির অন্তর্ভুক্ত। তো অ্যাডাম স্মিথ প্রথম 1776 সালে ওয়েলথ অব নেশন বইটি লিখলেন, এবং তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন। তো সম্পদের বিজ্ঞান কি? যে সম্পদ কিভাবে সংগ্রহ করব এবং সেই সম্পদ কিভাবে আমরা ব্যবহার করব। এই সম্পদ অর্জন এবং সম্পদ এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞানই হলো অর্থনীতি। এটি তিনি সর্বপ্রথম 1776 সালে বলে যান, এবং এই যে ওয়েলথ অব নেশন বইটি লিখে যান, সেই বইটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এই জন্য অ্যাডাম স্মিথকে সর্বপ্রথম অর্থনীতির জনক বলে ব্যাখ্যা করা হয়। পরবর্তীতে 1890 সালে আসেন অধ্যাপক মার্শাল। অধ্যাপক মার্শাল অর্থনীতিকে দৈনন্দিন জীবনের বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন, এবং তিনিও একটি বই লিখেন। বইটির নাম হলো প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। তো দৈনন্দিন জীবনের বিজ্ঞান কি? যে আমরা আসলে প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি, সকল কাজই আসলে অর্থনীতির অন্তর্ভুক্ত। তা আমরা আসলে প্রতিনিয়ত কি কাজ করি, আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রতিটি কাজই হয় সম্পদ উপার্জনের উদ্দেশ্যে, নাহলে সম্পদ কিভাবে ব্যবহার করব তার উদ্দেশ্যেই করে থাকি। তো আমাদের এই দৈনন্দিন জীবনের কাজগুলিকে তিনি অর্থনীতি বলে ব্যাখ্যা করেন। তাই তিনি অর্থনীতিকে দৈনন্দিন জীবনের বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন, এবং 1890 সালে তিনি বই লিখেন। সেই বইটির নাম হলো প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। তাই অধ্যাপক মার্শাল অর্থনীতি সম্পর্কে সংজ্ঞা প্রদান করেন, এবং তিনি বলেন যে মানুষ দৈনন্দিন জীবনে যে সকল সাধারণ কার্যাবলী পর্যালোচনা করে তা নিয়ে আলোচনা করে যে বিষয়, সেটি হলো অর্থনীতি। এরপরে আসেন এল রবিন্স 1932 সালে।
তিনিও একটি বই লিখেন নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স, বইটির নাম সংক্ষেপে নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স। তিনি সর্বপ্রথম দুটো জিনিস সম্পর্কে ধারণা দেন, একটা হলো দুষ্প্রাপ্যতা আর একটা হলো নির্বাচন। অর্থাৎ তিনি সর্বপ্রথম ধারণা দিলেন দুষ্প্রাপ্যতা সম্পর্কিত এবং অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন। ওনার কাছ থেকে আমরা জানতে পারি যে মানুষের অভাব অসীম আর অভাব পূরণের সম্পদ সীমিত। ঠিক তাই, যে আমরা জানি যে মানুষের অভাবের কোনো শেষ নেই, একটি অভাব পূরণ করার সাথে সাথে নতুন আরেকটি অভাবের সৃষ্টি হয়। আমরা যদি এখনই অনেকগুলো অভাব পূরণ করি, তার কিছুক্ষণ পরেই দেখব আমাদের নতুন কোনো অভাব সৃষ্টি হয়ে গেছে। তাই মানুষের অভাব অসীম, অভাব কখনো শেষ হয় না। আর প্রত্যেকেরই কাছে যা সম্পদ আছে তা তার প্রয়োজনের তুলনায় সীমিত। যার কাছে যা সম্পদ থাকে তা সবসময় তাদের কাছে কমই মনে হয়। এই জন্যই তিনি বলেন যে মানুষের অভাব অসীম আর অভাব পূরণের সম্পদ হলো খুবই সীমিত। মানুষকে এই সীমিত সম্পদ দিয়ে সবসময় অসীম অভাব পূরণের চেষ্টা করতে হয়। এবং মানুষ কি করে, এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের জন্য কিভাবে তার বিকল্প ব্যবহার করা যায় সেই নিয়ে চিন্তা করে। তাই এল রবিন্স অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন। তাহলে এল রবিন্স 1932 সালে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন এবং অর্থনীতি সংক্রান্ত একটি বই লিখেন যার নাম সংক্ষেপে আমরা বলি নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স। তিনি অর্থনীতিকে যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন সেটি হলো সর্বজন স্বীকৃত এবং তার সংজ্ঞাটি এখনো পর্যন্ত প্রচলিত। আমরা অর্থনীতির সংজ্ঞা দিলে তার সংজ্ঞাটি লিখে থাকি এবং অবশ্যই অর্থনীতির সংজ্ঞা যদি আসে পরীক্ষায় তাহলে আমাদেরকে এল রবিন্সের সংজ্ঞাটাই দিতে হবে। এল রবিন্সের সংজ্ঞা কি? যে মানুষের অভাব অসীম আর অভাব পূরণের সম্পদ হলো সীমিত। মানুষ এই সীমিত সম্পদ দ্বারা কিভাবে অসীম অভাব পূরণ করতে পারবে এবং কিভাবে সম্পদের বিকল্প ব্যবহার করবে তা নিয়ে আলোচনা করে যে বিষয় তাকেই বলা হয় অর্থনীতি। এই ছিল অর্থনীতির সংজ্ঞা। তো অর্থনীতির সংজ্ঞা বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে দিয়েছেন, বিভিন্নভাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তার মধ্যে সর্বজন স্বীকৃত এবং সর্বোত্তম সংজ্ঞা হলো এল রবিন্সের সংজ্ঞা, যে মানুষের অভাব অসীম আর অভাব পূরণের সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়, কিভাবে সম্পদের বিকল্প ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করবে যে বিষয় তাকে বলা হচ্ছে অর্থনীতি। এল রবিন্সের এই সংজ্ঞায় আমরা দুটো বিষয় সম্পর্কে ধারণা পাই। একটা হলো মানুষের অভাব অসীম, আরেকটা হলো সম্পদের সীমাবদ্ধতা বা সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। আর এই সম্পদের সীমিত পরিমাণ বা সম্পদের স্বল্পতা বা সম্পদের সীমাবদ্ধতাকে এক কথায় বলা হয় দুষ্প্রাপ্যতা। তা আমাদের পরীক্ষায় এসে থাকে যে দুষ্প্রাপ্যতা কি, এমসিকিউ আসে এবং কয়েও আসে, সিকিউ এর কতেও আসে যে দুষ্প্রাপ্যতা কি। তাহলে আমরা এক কথায় লিখতে পারি যে সম্পদের সীমাবদ্ধতা বা সম্পদের স্বল্পতা। অনেক সময় আসে যে সম্পদের অপ্রাচুর্যতা। তাহলে যেটাই থাক না কেন, স্বল্পতা, সীমাবদ্ধতা বা অপ্রাচুর্যতা, যেটাই থাকুক না কেন সেটাই হলো দুষ্প্রাপ্যতা। তার মানে এক কথায় সম্পদের স্বল্পতাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা বা অপ্রাচুর্যতাকেই বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। আর এই সম্পদের স্বল্পতা বা সীমাবদ্ধতা থেকেই নির্বাচনের সৃষ্টি। নির্বাচন কি? নির্বাচন হলো মানুষের অভাব যেহেতু অসীম, তাহলে মানুষ কি করে, এই অসীম অভাব তার সীমিত সম্পদ দিয়ে পূরণের চেষ্টা করে। তো মানুষের যদি সম্পদ সীমিত না হতো তাহলে মানুষ সব অভাব একসাথে পূরণ করে ফেলতো। কিন্তু আসলে প্রত্যেকেরই কাছে সম্পদ সীমিত। এই জন্য মানুষকে কি করতে হয়, তার যে অভাবগুলো আছে সেই অভাবগুলোকে সাজাতে হয়। অর্থাৎ সেই অভাবগুলোর মধ্যে কোন অভাবটি সবচেয়ে বেশি জরুরি সেটি তাকে নির্বাচন করতে হয়, অর্থাৎ বাছাই করতে হয়। তাহলে অসংখ্য অভাবের মধ্যে যে অভাবটা সবচেয়ে বেশি জরুরি সেই অভাব বাছাই করে পূরণ করা, আর এটাকেই বলা হচ্ছে অর্থনীতিতে নির্বাচন। তাহলে আমরা কি বুঝলাম, যে অসংখ্য অভাবের মধ্যে সবচেয়ে জরুরি অভাব বাছাই করাকেই অর্থনীতিতে নির্বাচন বলা হয়। তো মানুষ অভাবের মধ্যে বাছাই করে কেন, বাছাই করার কারণ কি? তার কারণ হলো সম্পদের স্বল্পতা। প্রত্যেকেরই কাছে যা অভাব তার তুলনায় তার সম্পদ সীমিত। সম্পদ সীমিত হওয়ার কারণেই মানুষ বাছাই করতে বাধ্য হয়। যদি সম্পদ সীমিত না হতো তাহলে মানুষকে বাছাই করার কোনো প্রয়োজনই হতো না, সব অভাব সে একসাথে পূরণ করে ফেলতো। কিন্তু সম্পদ সীমিত হওয়ার কারণে মানুষকে তার অভাবগুলোর মধ্যে থেকে সবচেয়ে জরুরি অভাবটাকে বাছাই করতে হয়, আর এটাই হলো নির্বাচন। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, যে সম্পদের সীমাবদ্ধতার কারণেই নির্বাচন সমস্যার সৃষ্টি। সম্পদ সীমিত না হলে নির্বাচন করার কোনো প্রয়োজনই হতো না। তার মানে সম্পদের সীমাবদ্ধতার কারণেই
নির্বাচন করতে হচ্ছে। তাই দুষ্প্রাপ্যতা বা সম্পদের স্বল্পতা এবং নির্বাচন সমস্যাটি একটি আরেকটির সাথে সরাসরি সম্পর্কিত। দুষ্প্রাপ্যতার কারণেই নির্বাচন সমস্যার সৃষ্টি হচ্ছে। এজন্য অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সমস্যাটিকে যমজ সমস্যা বলা হয়। তো এটিও পরীক্ষায় এমসিকিউ আসে যে অর্থনীতির যমজ সমস্যা কি। তাহলে অর্থনীতির যমজ সমস্যা হলো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। তার কারণ হলো দুষ্প্রাপ্যতার কারণেই নির্বাচন সমস্যা সৃষ্টি। সম্পদ যদি মানুষের সীমিত না হতো, সম্পদ এর যদি সীমাবদ্ধতা না থাকতো, তাহলে মানুষের নির্বাচন করার কোনো প্রয়োজন হতো না। তাহলে সম্পদের স্বল্পতা থেকেই নির্বাচনের সৃষ্টি। এজন্য সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে অর্থনীতিতে যমজ সমস্যা বলা হয়। তাহলে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হওয়ার মূল কারণ কি, বা সমাজে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয় কেন? তো সমাজে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হওয়ার মূল কারণই হলো দুষ্প্রাপ্যতা বা সম্পদের স্বল্পতা। সবার কাছে যদি অসীম সম্পদ থাকতো, তাহলে কারো কাছে কোনো সমস্যা আর সমস্যা মনে হতো না, অর্থাৎ সমাজে কোনো সমস্যাই সৃষ্টি হতো না। তাহলে সমাজে অর্থনৈতিক সমস্যা সৃষ্টির মূল কারণ হলো দুষ্প্রাপ্যতা। আর এই দুষ্প্রাপ্যতার ধারণাটা পাই আমরা এল রবিনসের সংজ্ঞা থেকে। তো পরবর্তীতে পিগু অর্থনীতিবিদ, তিনি অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন। তাহলে আমরা কি দেখলাম? অর্থনীতিকে গৃহস্থ পরিচালনার বিজ্ঞান বলেন এরিস্টটল। পরবর্তীতে 1890 সালে অধ্যাপক মার্শাল অর্থনীতিকে দৈনন্দিন জীবনের বিজ্ঞান বলে ব্যাখ্যা করলেন, এবং 1932 সালে এল রবিনস অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলে ব্যাখ্যা করলেন। এরপরে অর্থনীতিবিদ পিগু অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন। পরবর্তীতে পল এ স্যামুয়েলসন অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলে ব্যাখ্যা করেন। তো অনেকেই অর্থনীতিকে অনেকভাবে সংজ্ঞায়িত করেন। সবচেয়ে বেস্ট সংজ্ঞা প্রদান করেন হলো এল রবিনস। এল রবিনসের সংজ্ঞায় আমরা দুটো জিনিস সম্পর্কে ধারণা পাই: অভাব, মানুষের অভাব যে অসীম, আর একটা হলো দুষ্প্রাপ্যতা। তো দুষ্প্রাপ্যতা আমরা কি বললাম, যে সম্পদের স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। আর অভাব কি? অভাব হলো কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষা। তাহলে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী পাওয়ার আকাঙ্ক্ষাকেই এক কথায় বলা হয় অভাব। অভাব অসীম আর সম্পদ সীমিত। আর এই সম্পদ সীমিত হওয়ার কারণেই সমাজে যত অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে পল এ স্যামুয়েলসন আসেন। তিনি বলেন যে সমাজের বা অর্থনীতির মৌলিক সমস্যা হলো তিনটি। তিনি সর্বপ্রথম বললেন যে অর্থনীতির মৌলিক সমস্যা হলো তিনটি: কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, আর কার জন্য উৎপাদন করা হবে। তিনি এই তিনটি সমস্যা সম্পর্কে ব্যাখ্যা করেন, এবং এই তিনটি সমস্যা যেই দেশ যত ভালোভাবে সমাধান করতে পারবে, সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন তত দ্রুত ঘটবে। পরবর্তীতে পল এ স্যামুয়েলসন অর্থনীতির বেসিক তিনটি সমস্যা ব্যাখ্যা করার কারণে পল এ স্যামুয়েলসনকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক। এরপরে আসেন অর্থনীতিবিদ রাগনার ফ্রিশ। তিনি এসে অর্থনীতিকে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করেন। একটা হলো ব্যষ্টিক অর্থনীতি, আর একটা হলো সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি কি? যেখানে অর্থনীতির বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করা হয়, তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক শব্দের অর্থ হলো ক্ষুদ্র, আর এই ব্যষ্টিক শব্দটির ইংরেজি শব্দ হলো মাইক্রো। মাইক্রো শব্দের অর্থ হলো ক্ষুদ্র, ব্যষ্টিক অর্থ ক্ষুদ্র। তো এই মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে সৃষ্টি হয়েছে। গ্রিক শব্দ মাইক্রোস থেকে এই ইংরেজি মাইক্রো শব্দটি এসেছে। আর এই মাইক্রো অর্থ ক্ষুদ্র, আর এর অপর আরেকটা নাম হলো ব্যষ্টিক। তাহলে আমরা কি বুঝলাম? যে ব্যষ্টিক অর্থনীতি, তার মানে অর্থনীতির বিষয়গুলোকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করা হবে, ভেঙে ভেঙে আলোচনা করা হবে, তখন সেটাকে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। যেমন একজন ব্যক্তির আয় নিয়ে যদি আলোচনা করি, একটি দ্রব্যের দাম নিয়ে যদি আলোচনা করি, একটি ফার্মের মুনাফা, এইভাবে যদি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করি, তাহলে এই বিষয়টি আলোচনা করবে যে অর্থনীতি, তাকে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? অর্থনীতির বিষয়গুলোকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করা হয়, তখন তাকে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। তাহলে ব্যষ্টিক অর্থনীতির চলকগুলো কি কি? যে একটি দ্রব্যের দাম, একটি ফার্মের মুনাফা, একজন ব্যক্তির আয়, এগুলো নিয়ে আলোচনা করবে ব্যষ্টিক অর্থনীতি। আর এইগুলোকে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনৈতিক চলক। ব্যষ্টিক অর্থনীতি যেহেতু অর্থনীতির বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করে, তাই ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে আমরা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা উপলব্ধি করতে পারি না। ব্যষ্টিক অর্থনীতি দ্বারা একটি দেশের অর্থনীতির ক্ষুদ্র অংশ আলোচনা করা যায়, একটি দেশের অর্থনীতির খুবই ক্ষুদ্র একটি অংশ জানা যায়। তাই ব্যষ্টিক অর্থনীতি দ্বারা কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় না। এবার আসি সামষ্টিক অর্থনীতি নিয়ে। সামষ্টিক অর্থনীতি কি? তো অর্থনীতির বিষয়গুলোকে যখন সামগ্রিক আকারে আলোচনা করা হয়,
সমগ্র বিষয়কে যখন একসাথে আলোচনা করা হয় তখন তাকে বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির ইংরেজি হলো ম্যাক্রো ইকোনমিক্স। এই ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে, বানানের তফাৎ আছে। ইংরেজি শব্দ ম্যাক্রো হলো MACRO, আর গ্রিক শব্দ ম্যাক্রো হলো MAKROS। ম্যাক্রোস, গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এই ম্যাক্রো শব্দটি এসেছে। আর এই ম্যাক্রো শব্দটির অর্থ হলো সামগ্রিক বা সামষ্টিক। তাই অর্থনীতির বিষয়গুলোকে যখন সামগ্রিক আকারে আলোচনা করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। তো সামষ্টিক অর্থনীতি তাহলে কি? যে অর্থনীতির বিষয়গুলোকে সামগ্রিকভাবে আলোচনা করব। যেমন আমরা ব্যষ্টিক অর্থনীতিতে দেখলাম যে একটা দ্রব্যের দাম নিয়ে আলোচনা করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। তো এখন তাহলে কি হবে? শুধু একটা দ্রব্যের দাম না, দেশের সকল দ্রব্যের দাম নিয়ে আলোচনা করা হবে। তো সকল দ্রব্যের দামকে যখন একত্রে আলোচনা করব তখন সেটাকে বলা হয় দাম স্তর। তাহলে সামষ্টিক অর্থনীতি কি নিয়ে আলোচনা করে? কোনো একক দ্রব্যের দাম না, দেশের সকল দ্রব্যের এভারেজ দাম স্তর নিয়ে আলোচনা করে। তাহলে দাম স্তর যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তার মানে সামষ্টিক অর্থনীতি জানলে আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কে জানতে পারবো। তার মানে সামষ্টিক অর্থনীতি কি নিয়ে আলোচনা করবে? যে সকল দ্রব্যের দাম স্তর, আর সকল দ্রব্যের দাম স্তর বেড়ে গেলে সেটাকে বলে মুদ্রাস্ফীতি। তার মানে মুদ্রাস্ফীতি আলোচনার বিষয় হলো সামষ্টিক অর্থনীতি। তাহলে মুদ্রাস্ফীতি যদি আলোচনা করে তাহলে সেই বিষয়টা সামষ্টিক অর্থনীতিতে আমরা জানতে পারবো। একজন ব্যক্তির আয় নিয়ে যদি আলোচনা করে সেটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। আর দেশের সকল মানুষের আয় নিয়ে যদি আলোচনা করা হয় সেই আয়টাকে বলা হয় জাতীয় আয়। আর এই জাতীয় আয় নিয়ে আলোচনা করে সামষ্টিক অর্থনীতি। তাহলে একটি দেশের জাতীয় আয় নিয়ে যদি আলোচনা করি তাহলে সেই দেশের জাতীয় আয় যদি জানতে পারি তাহলে সেই দেশটি উন্নত নাকি অনুন্নত সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে সামষ্টিক অর্থনীতি দ্রব্যের দাম স্তর নিয়ে আলোচনা করে, মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করে, দেশের সকল মানুষের আয় অর্থাৎ জাতীয় আয় নিয়ে আলোচনা করে, নিয়োগ বা কর্মসংস্থান নিয়ে আলোচনা করে এবং বেকারত্ব নিয়ে আলোচনা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সামষ্টিক অর্থনীতি পড়ি তাহলে একটি দেশের বেকারত্ব সম্পর্কে জানতে পারবো, কর্মসংস্থান সম্পর্কে জানতে পারবো, মুদ্রাস্ফীতি সম্পর্কে জানতে পারবো এবং জাতীয় আয় সম্পর্কে জানতে পারবো। তাহলে এই বিষয়গুলো যদি কোনো একটা দেশের সম্পর্কে জানতে পারি তার মানে ওই দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা কিরকম আমরা সে সম্পর্কেও জানতে পারবো। তাহলে কি বুঝলাম? যে সামষ্টিক অর্থনীতির মাধ্যমে আমরা দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা উপলব্ধি করতে পারি, কিন্তু ব্যষ্টিক অর্থনীতি দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা উপলব্ধি করা যায় না। সামষ্টিক অর্থনীতি দ্বারা দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা উপলব্ধি করা যায়। তাহলে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কি বা সামষ্টিক অর্থনীতির চলক কি? দ্রব্যের দাম স্তর, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান বা নিয়োগ এবং বেকারত্ব ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করে। সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান এগুলো নিয়ে আলোচনা করে। আর ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে কি? একজন ব্যক্তির আয়, একটি দ্রব্যের চাহিদা, একটি দ্রব্যের যোগান, একটি দ্রব্যের দাম এগুলো নিয়ে আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতি। তাই ব্যষ্টিক অর্থনীতি দ্বারা দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় না, আর সামষ্টিক অর্থনীতি দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়। আর এই প্রশ্নটি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এমসিকিউ, যে কোন অর্থনীতির দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। তাহলে আমরা কি বুঝলাম? যে সামষ্টিক অর্থনীতি দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়। তাহলে আমরা ব্যষ্টিক অর্থনীতি জানলাম, সামষ্টিক অর্থনীতি জানলাম। তাহলে খুব সহজেই আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখতে পারবো। তো ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য সাধারণত খতে আসে 2 নম্বরের জন্য। তাহলে আমরা যা জানলাম তা থেকে আমরা অনেকগুলো পার্থক্য লিখতে পারবো। তাহলে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির প্রথম পার্থক্য দিব আমরা সংজ্ঞাগত পার্থক্য। তো প্রথমে আমরা সংজ্ঞাটা লিখব, এরপরে দ্বিতীয় পার্থক্য লিখব যে ব্যষ্টিক শব্দটির ইংরেজি শব্দ হলো ম্যাক্রো, আর এই শব্দটি অর্থাৎ এই ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। আর সামষ্টিক শব্দের ইংরেজি অর্থ হলো মাইক্রো, যা গ্রিক শব্দ মাইক্রোস থেকে সৃষ্টি হয়েছে। ম্যাক্রো শব্দের অর্থ কি? ক্ষুদ্র বা ব্যষ্টিক, আর মাইক্রো শব্দের অর্থ হলো বৃহৎ বা সামগ্রিক। তৃতীয় পার্থক্য কি লিখতে পারি? যে ব্যষ্টিক অর্থনীতি একটি দেশের অর্থনীতির ক্ষুদ্র বা আংশিক বিষয় নিয়ে আলোচনা করে, আর সামষ্টিক অর্থনীতি একটি দেশের সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো সর্বশেষ পার্থক্য বা পঞ্চম পার্থক্য আমরা কি লিখতে পারি? যে ব্যষ্টিক অর্থনীতি দ্বারা একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় না, কিন্তু সামষ্টিক অর্থনীতি দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়। এই 5টা পার্থক্যই আমরা
লেখার চেষ্টা করব। তবে নম্বর যেহেতু 2, কমপক্ষে 3টি পার্থক্য অবশ্যই লিখব।